নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন অনিল চন্দ্র দত্তের লেখা উপন্যাসের আলো। 50 বছর বয়সে হারু খুড়োকে উপন্যাস পড়ে দীর্ঘশ্বাস ফেলতে দেখে বন্ধু রাখাল চট্ট মৃদু হেসে বললেন, কি হে ভায়া, রামায়ণ মহাভারত পড়বার বয়সে তোমার আবার উপন্যাস পড়া রোগ হলো কবে থেকে? বইখানি রেখে বন্ধুর দিকে চেয়ে ভগ্নস্বরে খুড়ো বললেন, জীবনটা বৃথাই গেল দাদা, প্রেম করাটা আর ভাগ্যে ঘটে উঠল না। বয়সটা যদি এখন আবার পেঁচিয়ে নেওয়া যেত। রাখাল চট্ট নিজের পাকা লম্বা দাড়ির মধ্যে আঙুল চালাতে চালাতে হাসতে লাগলেন। তামাকের কোলকে সাজাতে সাজাতে খুড়ো বললেন, আচ্ছা, এই বৈজ্ঞানিক যুগে তা কি সম্ভব হয় না? তুমিও তো সাধুদের সঙ্গে পাহাড়ে পাহাড়ে অনেক ঘুরেছ, তন্ত্রমন্ত্র অনেক জানো, পারো নাকি 25টা বছর পেছিয়ে দিতে, বা আমাকে ময়ূর ছাড়া কার্তিকটির মতো যুবা করতে? আরে যা ভগবান পারেননি দাদা, তার সাধু সন্ন্যাসীরা পারবে কি করে বলো? তবে যদি বিজ্ঞান পারে তো আলাদা কথা। তাতেও আশা নেই ভায়া। সেদিন আমার বিজ্ঞান বন্ধু ওই ডিএসসি সরকারকে এই কথা জিজ্ঞেস করেছিলাম। তিনি তখন টিনচার আয়োডিনের শরবত খেয়ে আইডোফর্ম দিয়ে পান খাচ্ছিলেন। লখনৌয়ের জর্দা কোথায় লাগে তার কাছে, কি ভুরভুরে গন্ধ। তা তিনি বললেন, ব্যস্ত হয়েও না হারু, আর 200-300 বছর অপেক্ষা করো, বিজ্ঞান তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে বোধহয়। রাখাল চট্ট হেসে বললেন, দাও হুঁকোটা এদিকে দাও। হুঁকাটি নিজেই নিয়ে খুড়ো বললেন, কিসের ছাই মন্ত্র নিয়েছ, সন্ন্যাসী হয়েছ বুজরুগি? আরে মন্ত্র নিয়েছি কি সাধে রে দাদা, আমারও যে তোমার দশা কি না। তোমার প্রেম হলো না চেহারার লালিত্যে, আর আমার বাদ সাধলো এই দাড়ি। মেয়েরা সতীনকেও অত ভয় করে না যত ভয় করে তারা এই দাড়িকে, বিশেষত আমার। হ্যাঁ, তা বহরটি তো কম নয়, কিন্তু প্রেম হলো না বলছো কেন? দাড়ি কাটলেই তো আপদ চুকে যেত। আরে না, নেহাত শুনবে দেখছি। রাখাল চট্ট বললেন, বেশ, এই হুঁকোটা এবার দাও, আজ বাদলার দিনে একটু জমিয়ে বসা যাক। কিন্তু ভায়া, এ কথা যেন কাকপক্ষিতেও না শুনতে পায়। খুড়ো হেসে হুঁকোয় টান মেরে বললেন, রামচন্দ্র। রাখাল চট্ট বলতে লাগলেন, যখন আমার 21 বছর বয়স, আইএ পরীক্ষার ফল দেখে ভাবলাম আর জীবনে কোনোই দরকার নেই। বারবার 3 বার ফেল, কাজেই মনের দুঃখে সন্ন্যাসী হয়ে লক্ষ্মণ ঝোলায় গিয়ে বসলাম যোগ সাধনা করতে। হায়, তখন যদি জানতাম যে আমার অলক্ষ্যে সময় চাষা আমার মুখের দাড়ির ক্ষেত বসিয়ে দিয়েছে, তাহলে কি আর। যাক, যখন জানলাম যে 3 ইঞ্চি দাড়ি 6 মাসেই আমার মুখখানাকে সুন্দরবন করেছে, তখন ভয় হলো। 6 মাসে যদি এত হয়, তো সারা জীবনে কত হয় অঙ্ক কষে বলতে পারো ভায়া? মোট কথা যোগ ছাড়লাম, আরম্ভ করলাম ভাগ। হ্যাঁ, ভাগ ভাগ একেবারে কলকাতায়। মায়া হলো, দাড়ি কামালাম না, কেটে কুটে একটু ফ্যাশনের তুলি বুলিয়ে নিলাম। অন্ধের নড়ি বিধবা মায়ের এক ছেলে, তাই সবার আগ্রহে লেখাপড়ায় কষে দিলাম মন। কিন্তু ওই ফয়েকার আর ল, এই জন্যই বলে সত্য চিরকালই সত্য থাকে। সোনা সর্বত্রই একরকম নয় কি? তবুও 4 বার ফেল, আর কি বাঁচা চলে না উচিত? গেলাম রাত 11টার সময় ওই হেদর পুকুরে ডুবে মরতে। পথে ভাবলাম কোন পুকুরটাতে মরা ভালো। হেদোয় যাওয়া হলো না, লালদিঘিতে গেলাম। জলটা একটু খারাপ মনে হলো। অগত্যা ট্যাক্সি ভাড়া করে পদ্মপুকুরে হাজির হলাম, কিন্তু একটাও পদ্ম ফুল দেখলাম না। বড় দুঃখ হলো।
হায় রে কর্পোরেশন, মরবার মতো একটা পুকুরও কি শহরে রাখতে নেই? এত আয়োজন, এত ট্যাক্সি ভাড়া সবই বৃথায় যাবে। এই কলেজ স্কোয়ারের কথা হঠাৎ মনে হলো। ঠিক ঠিক, ফেল করা ছেলে মেয়েদের চোখের জলে এটা তৈরি। কাজেই ফিরে এসে সেইখানে একটা গাছের তলায় অন্ধকারে বসে রইলাম। একটা পাহাড়ওয়ালা আসছিল, তাকে ফাঁকে দিতে হবে তো। তা পাহাড়ওয়ালা চলে গেল, সব চুপচাপ। এই সুযোগ। আকাশে শুক্লা ত্রয়োদশীর চাঁদ জলের ওপরেও ঝিকমিক করছিল। সিঁড়ির ধারে দাঁড়িয়ে চাঁদের শোভায় বিভোর হয়ে গেলাম। লাফিয়ে পড়বার জন্য তৈরি হয়েছি। ওই দিলাম লাফ অবস্থা। হঠাৎ সেই সময় কে আমার জামায় একটু টান দিয়ে বিনার সুরে বললে, মরবেন না, মরবেন না। ফিরে দেখলাম এ কি, স্বপ্নলোক হতে কোন অপ্সরী ছলনা করতে এলো আমায়। আর কি সুন্দর চোখ, কি অনুপম চেহারা, আহ! হঠাৎ খুড়ো গাইলেন, সখী হে অপরূপ পেখুলু রামা। আহা, বড্ড বেরসিক, শুনে যাও। হ্যাঁ, আমি ফিরলাম। জিজ্ঞাসা করলাম, তুমি কে? কিসে জানলে আমি মরতে যাচ্ছি? আমার হাত ধরে একটু টেনে নিয়ে গিয়ে সে বললে, আমি সব জানি। আপনি বোধহয় ফেল হয়েছেন, আমিও ফেল হয়েছি। মরতে এসেছিলাম কি না, তাই লোক চিনতে দেরি হয়নি। আমি তো অবাক। জিজ্ঞাসা করলাম, মরতে এসেছিলে কেন? কোন অভাব তোমার আছে? এই রূপ, এই বয়স, এই... আর কথাই জুটল না। মৃদু হাস্যে অপ্সরী বলল, চলুন গাছতলায়, বেশ অন্ধকার আছে, সব বলবো। ওই গাছের আলো আঁধারের নিচে আমরা সজীব আলো আঁধারের রূপ নিয়ে বসলাম। তা আলো প্রশ্ন করলে, আপনার নাম? আধার উত্তর দিলে, রাখাল চট্টোপাধ্যায়। ক্যাড, আপনার মা বাপ কি ভালো নাম খুঁজে পাননি? ওই নামের দোষেই তো বারবার ফেল করেছে। রাখাল যে, সে শুধু গরুর পাল নিয়েই মাঠে যাবে, তার আবার লেখাপড়ার বাতিক কেন? সাহস করে জিজ্ঞাসা করলাম, তোমার নামটা? সে বললে, বিশ্রী, যাচ্ছে তাই। মা বাপের নাম রাখার দোষে আমরা আজ কতটা অন্যায় করতে যাচ্ছিলাম, নয় কি? তা বটে, কিন্তু নামটা? কুমারী সর্বমঙ্গলা। দেখলেন তো কি নাম, একদম অচল, আনবিয়ারেবল। কেন, নামটায় তো বেশ একটু হিন্দুত্বের ছাপ রয়েছে, পেঁয়াজের গন্ধ পাওয়া যায় না। সে বললে, হিন্দুত্বের ছাপ আর চন্দনের গন্ধে লাভ? নামে আড়ষ্ট ভাব রয়েছে, রোমান্সের গলা টিপে মেরে ফেলা হয়েছে, নন পোয়েটিক, অবসোলিট। জীবনে আড়ষ্ট ভাব আমি দেখতে পারি না কখনো। আমি বললাম, আমিও পারি না। সত্যি? বলে হঠাৎ সে আমার একটা হাত চেপে ধরল। চাঁদরা তখন ঘুরে গেছে, তরল জ্যোৎস্নাধারা সুন্দরীর মুখে এসে পড়েছে। সে রূপ, সে শোভা, উচ্ছ্বসিত যৌবনের সেই উন্মত্ত আবেগ দেখেছ কখনো ভায়া? খুড়ো হঠাৎ উবু হয়ে বসে হুঁকো রেখেই বললেন, বলে যাও, বলে যাও। হুঁকোয় টান মেরে চাটুর্যে বললেন, আর কি বলবো ভায়া, তামাকের দফা যেমন রফা করেছ, আমারও দশা সেই রকম হয়েছিল। সেই সুন্দরী, সেই জ্যোৎস্না কুমারী হঠাৎ আমার কাঁধের ওপর হাত রেখে মহা আবেগে বললে, কেন মরবো আমরা? এক পথের পথিক দুজন, একই পথে সারা জীবন কি চলা যায় না? কেন যাবে না, নিশ্চয়ই যাবে। বলে বিস্ময় আনন্দে আমিও তার অপর হাতটি টেনে নিলাম। কি নরম, কি সেই স্পর্শ সুখ! খুড়ো সুর ধরলেন, সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো। তারপর হঠাৎ কি যেন ভেবে তার মুখ মলিন হয়ে গেল। প্রাণে বড় আঘাত লাগলো। বললাম, কি ভাবছো? তাই সে বললে, না এমন কিছু নয়, ভাবছি দুজনে পালিয়ে গেলে কেমন হয়। কিছু টাকা কড়ি জোগাড় করে যদি কোথাও যাই, রাজি আছো? বললাম, 100 বার, কিন্তু বিয়েটা কোথায় হবে? তোমরা বন্ধ নাকি? সে বললে, আমি মিস এস রায়, পছন্দ হবে তো? অপছন্দের কোনটা আছে তোমার? বয়সটা বোধ হয়।
24-25 হবে। তোমার কত? বললাম 22 আন্দাজ। সে বললে তাতে কিছু আসে যায় না। প্রেমের রাজ্যে সভ্য জগতে বয়সের কম বেশি দেখাটাই মূর্খতা। আমরা তো আর হিন্দু মতে বিয়ে করছি না। সে কি, বিনা বিয়েতে তোমাকে নিয়ে এই কি বলে গিরিডি মধুপুর? হেসে সে বলল, উপন্যাস পড়নি? রোমান্স কাকে বলে তা জানো না? এই দেশেই তো কত লেখক কত লিখেছে এরকম। বিলাতি বই না হয় নাই ধরলাম, এইসব থেকে কি শিক্ষা হয়? বললাম, তা বলে এই কিনা, হ্যাঁ মিস রায় তোমরা? সে বললে, আমরা বামুন নয়, কৈবর্ত। হ্যাঁ, এত বড় মূর্খতা জীবনে আমি আর কখনো করিনি। আমার সেই পেচক নিন্দিত, উপন্যাস লাঞ্ছিত, রোমান্স কলুষিত শুনে নায়িকা হঠাৎ উঠে দাঁড়ালো। সাপ দেখলেও বোধহয় অতটা চমকিত হয় না লোকে। কর্কশ্বরে সে বলল, আপনার ওই মানে কি গরুরপাল বাবু? কৈবর্তের মেয়ের কি প্রাণ নেই, প্রেম নেই? তারা কি ভালোবাসতে জানে না? প্রেমের নায়করা, আকাঙ্ক্ষার আগ্নেয়গিরি, সুখের নন্দনকানন তারা কি গড়তে চায় না? বাধা দিলাম, বললাম, না না আমি তা বলছি না, তবে একে বয়সটা আমার দিদির মতো, তারপর আবার এদিকেও বাঁধছে, তাই ভাবছি বিয়েটা। সে বললে, ওই বিবাহ বিবাহ করে চেঁচিয়ে মরেন কেন? আজকালকার যুগের বড় বড় লেখকেরা প্রেমের কাছে বয়স, ধর্ম, জাতিকে অম্লান বদনে বলিদান দিচ্ছেন। আর মূর্খ আপনি, তাই এরকম নীচ সামাজিকতায় প্রেমের অবমাননা করেন। বললাম, কিন্তু আপনার লেখকরা নিজেদের জীবনে এরকম বিবাহ করেছেন কি না? ব্যথিতা এবার ঘুরে দাঁড়ালো, ঘাসের উপর সজোরে স্যান্ডেল ঠুকে বলল, আমি যাদের আদর্শ লেখক বলে মানি তাঁদেরই নামে এরকম কথা বলতে সাহস করেন আপনি? রোম্যান্সের কি জানবেন? এক মুখ দাড়ি নিয়ে অসভ্য জঙ্গলি জানোয়ার নারীর প্রেমের মর্যাদা কি বুঝবেন? মরতে এসেছিলেন, মরতে যান, এখনই ডুবে মরুন। এইসব আহাম্মকের মরাই মঙ্গল। তারপর এক পাক ঘুরে নিমেষে এসে অন্যদিকে চলে গেল। বিশ্বাস না হয় ওই ঘাসের উপর স্যান্ডেলের দাগ আজও দেখে আসতে পারো। আর এক ছিলিম তামাক সাজতে সাজতে খুড়ো বললেন, হ্যাঁ মরাই তোমার উচিত ছিল সেই মুহূর্তে। মরম না জানে ধরম বাখানে এমন আছয় যারা। আহা, তা বলে জাত ধর্ম হারাবো নাকি? প্রেম তো আমাকে নিয়ে, আর ধর্ম তো চলবে পুরুষানুক্রমে। নিজের স্বার্থ সুখের জন্য বংশের জীবনে দাগ লাগাবার লোক আমি নয় দাদা। তা আরও কিছু আছে নাকি? হ্যাঁ, মা একদিন বললেন, ওরে রাখাল, আর কতদিন ভবঘুরের মতো থাকবি? বেথা কর, সংসারী হ, দাড়ি টাড়িগুলো কামিয়ে ভদ্রলোকের মতো থাক। বললাম, কেন মা, ভদ্রলোকের কি দাড়ি থাকে না? মা বললেন, বুড়ো বয়সেই মানায় ভালো, যখনকার যা। বলিস তো বের চেষ্টা দেখি, সম্বন্ধ দু একটা আসছে। বললাম, বেশ চেষ্টা করো, কিন্তু দাড়ি কামানো হবে না তা বলে রাখছি। মা হাসলেন মাত্র। দুদিন পরেই মেয়ের জোগাড় হলো। ভবানীপুর থেকে আমায় দেখতে এলেন এক বুড়ো, চোখে সোনার চশমা, দাড়ি গোঁপের বালাই নেই, সিল্কের পাঞ্জাবি, কালা পেড়ে মিহি ধুতি আর পমসু জুতো পায়, একটি লক্কা পায়রা। শুনলাম তিনি মেয়ের জ্যাঠা। জ্যাঠা যে তা না বললেও চেহারাতেই বুঝতে পারা যেত। আমায় জিজ্ঞাসা করলেন, কবার আইয়ে ফেল করেছো? হ্যাঁ, বললাম, মোটে 4 বার। মোটে? তাতেই দাড়ি রাখার মতো বিদ্যে হয়েছে? আচ্ছা, খবর দেওয়া যাবে, বলে তিনি পালিয়ে বাঁচলেন। আবার একদল এলেন, তাঁরা টাকা কড়ি কিছুই দিতে পারবেন না, কাজেই আমাকে পছন্দ করলেন। কিন্তু খবর এলো তাদের মেয়েরা ফটো চেয়ে পাঠিয়েছেন। ঘটকের দ্বারা মা আমার একখানি ফটো পাঠালেন, 1 মাস আগের ফটো, কাজেই তৎক্ষণাৎ ফেরত এলো। ঘটকের মুখে শুনলাম মেয়েরা দয়া করে বলেছেন সর্বনেশে দাড়ি। খুড়ো বললেন, হ্যাঁ দাড়িতে বাঁধালে গোল, হরি বল হরি বল। তামাক টেনে চাটুর্যে বললেন, টাকা দিয়ে তো আর কেউ এগোতে চায় না। ঘটক বললেন, তোমার দাড়ির জন্য বিস্তর ক্ষতি হচ্ছে।
আমি বললাম, তা আপনি অন্য পথ দেখুন, মেয়েদেরই বিয়ে দিন, তাদের দাড়ির বালাই নেই, পুরুষদের না হয় বিয়ে নাই দিলেন। একদিন হঠাৎ শুনলাম কোথায় কোন জলার ধারে এক যোগেন বন্দর মেয়ে শেওড়া গাছ থেকে সদ্য নেমে এসেছে। তার বাপ নাকি আমার মার পুত্রদায় উদ্ধার করবার জন্য বিয়ের খরচ বাবদ মাত্র 250 টাকা নিয়ে তার মেয়েকে এমন অপাত্রে দিতে রাজি হয়েছেন। ঘর ভালো, বংশ ভালো, খুঁত কিছুই নেই, শুধু একটুখানি কানা আর একটুখানি খোনা। মা বললেন, আর তো পারি নে বাপু, কত মেয়ে দেখা হলো, কেউ তো রাজি হয় না। তোর দিদির বিয়ে দিতেও আমাকে এত বেগ পেতে হয়নি। বললাম, কেন, এই যোগেন বন্দর মেয়ে? মা বললেন, কাজেই কথা দিয়েছি, একটু কালো বটে, মুখখানা পাকা পাকা, তবে ঘর বংশ সব নিখুঁত। কি করি, তুইও তো জেদ ছাড়বি না, না হলে দেখতাম সুন্দরী বউ আসতো কিনা। আমি বললাম, মা ভবিতব্য মানো, যার যা বিধিলিপি তার তো তাই হবে, আর দাড়ি থাকলেও হবে, না থাকলেও হবে। মা গজগজ করতে করতে চলে গেলেন। বুঝি না বাপু তোদের আজকালকার ছেলেদের কথা। বিয়ের সব ঠিক, আমিও নিশ্চিন্ত, বয়স কম, যাতে বামুনি বটে কৈবর্ত নয়, আর আর সব মিলেছে, চেহারায় কি আসে যায়। খুড়ো বললেন, আহাম্মক তুমি, আমি হলে দাড়ি কেন, মাথার চুল পর্যন্ত মুড়িয়ে ফেলতাম। এই শোনো শোনো, বিয়ের তো ঠিকঠাক, হঠাৎ শুনলাম মেয়েটার নাকি খুব জ্বর হয়েছে, বসন্ত বেরিয়েছে, যদি বাঁচে তো 3-4 মাস পরে বিয়ে হবে। যাক, ফাঁড়া কাটালে, বলে খুড়ো হুঁকোয় টান দিলেন। আর একদম নয়, ও মেয়ে কি মরতে পারে রে ভাই, ওরা মা কালীর জাত, ওইসব মেয়ের ফিট হয় না, মাথায় ব্যথা হয় না, বুক ধড়পড় করে না, আছাড় মারলে পাথর ভাঙে, তো ওরা ভাঙে না। তা মার অনুগ্রহে বরং মেয়ের রূপের বাহার আরও খুলে গেল, মুখে গর্ত হয়ে গেল। চাঁদের মধ্যেও কত শত গর্ত আছে, চাঁদ মুখে থাকবে না। তারপর আবার সময় এলো, বিয়ের সব ঠিক। যে ছেলে 4 বার আইএ ফেল করবার সাহস রাখে, তার যে বিয়ে পাস করতে কত কাঠখড় পুড়বে তা কি আর মা জানতো? কেন, আবার কি হলো? বিয়ের 2 দিন আগে মেয়েকে সাপে কামড়ালো, দুটো কেউটে সাপ। সর্বনাশ, তাতেই মারা গেল বুঝি? হ্যাঁ, মরণ ঘনিয়ে এসেছিল, তাই সাপ দুটো তাকে কামড়াতে গেল, 2 বেটা সাপই মরে গেল। আর মেয়েটা হাত পা ঝেড়ে উঠে বসলো, বললে কি না, গায়ে জল দিলে কে শীত করছে। হ্যাঁ, মেয়েটার কিছু হলো না? বলেছি তো, সব পেল্লাদ মার্কা মেয়েরা ডেথ প্রুফ, ওদের নট মরণ নট কিচ্ছু। বলে খুড়ো জানলাটা বন্ধ করে দিলেন। বৃষ্টিটা একটু জোরে আসায় ঘরে জলের ছিটে আসছিল। চাটুর্যে বললেন, তারপর হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে শুনলাম মেয়ের বাপ বিয়ে ভেঙে দিয়েছেন। ঘটক বললেন আমি অপয়া অলক্ষণে, কাজেই তারা অন্য সম্বন্ধ ঠিক করেছে। টাকার কথাটা মা পারলেন, 250 টাকা আগেই দেওয়া হয়েছিল, সে টাকা ফেরত চাওয়া হলো। টাকার কথা মেয়ের বাপ অস্বীকার করলেন, কোনো লেখাপড়া ছিল না, কাজেই চুপ করে যেতে হলো। পাড়ার লোকে বললেন, অমন অলক্ষণে দাড়ি যার, তার আবার বিয়ে হয় নাকি, ঠিক হয়েছে, টাকা গেছে। মা আর বিয়ের চেষ্টা করেননি, আমিও বিয়ে ফেল রইলাম। তাই এবার পাশ করবার চেষ্টা করো না একবার। হ্যাঁ, নন কলেজিয়েট হয়ে এই 52 বছরে একবার চেষ্টা করে দেখবো ভাবছি। সধবা হোক বিধবা হোক, চাই কি বৈধব্য সম্ভাবিতা হলেও মন্দ কি। শোনো, তারপর হয়েছে কি, একদিন শীতকালে রাত 10টার সময় আমি ভবানীপুর থেকে হেঁটেই বাড়ি যাচ্ছি। একে শীত, তার উপর কিছু সর্দি হওয়ায় গলায় গলা বন্ধ বেঁধে আলোয়ান মুড়ি দিয়ে চলেছি। পিছনে মোটর আসছিল, তা আর জানতে পারিনি। হঠাৎ পাশে এসেই হর্ন দিয়ে মোটর থামায়। আমি ভয় সরতে গিয়েই হোঁচট খেয়ে রীতিমতো চিৎপাত। অমনি একটি 23-24 বছরের চশমা চোখে দেওয়া ফুটফুটে মেয়ে টক করে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে তুলে জিজ্ঞাসা করলে, বড্ড লেগেছে, আমায় ক্ষমা করুন।
আমি বললাম, না এমন কিছু নয়, ওই বাড়ি যাচ্ছিলাম, তা না হয় রাস্তায় একটু শুয়ে জিরিয়ে নিলাম। ঠিক করে একটু হেসে সে বললে, না না, নিশ্চয়ই লেগেছে আপনার। কোথায় বাড়ি? চলুন আমি পৌঁছে দিয়ে আসি। আমার হাত ধরে টেনে গাড়িতে তুলে পাশে বসিয়ে মোটরে স্টার্ট দিল। খুড়ো বললেন, তোমার হাতও স্টার্ট নিল নিশ্চয়? হ্যাঁ, তা বটে। গাড়িতে আমরা দুজন একা একা, গাড়িও আস্তে আস্তে চলতে লাগলো। তা পরিচয় জানলাম ব্রাহ্মণ কুমারী, আইএ পাশ করে বিয়ে পড়ছে এবার। অ্যাডভেঞ্চার বড্ড ভালোবাসে। আমায় জিজ্ঞাসা করলে, আপনি বদ্রীনাথ গেছিলেন বললেন, পায়ে হেঁটে? আপনার সাহস তো খুব। আমি বললাম, সাহস আর কি, জীবনের যার কোনো দাম নেই, যে বারবার আইএ ফেল করে, তার আর সাহস কি, প্রাণের মূল্য কি? সে বললে, কি বলেন আপনি? এই কেতাবি পরীক্ষায় কি আমাদের জীবনের মাপকাঠি? কলম্বাস কটা পাস করেছিলেন? আলেকজান্ডার কটা ডিগ্রি পেয়েছিলেন? জ্ঞান সমুদ্রের জল কি ডিগ্রির ঘড়ায় মাপ করা যায়? জ্ঞান যেখানে অনন্ত বিরাট হয়ে পড়ে, ডিগ্রি সেখানে এগুতে পারে না। বাল্মীকি, ব্যাসদেব, বশিষ্ঠমণি ডিগ্রির ফাঁদে পড়লে ছোট হয়ে যেতেন। আমি বললাম, তোমার কথা বড়ই সুন্দর লাগছে, আগে এটা বুঝতে পারিনি, তাই জলে ডুবে আত্মহত্যা করতে গিয়েছিলাম। সে বললে, আত্মহত্যা করতে গিয়েছিলেন আপনি? এ সুন্দর রূপ, এই মনোহর পাগল করা চেহারা, এই নবীন বয়সে আপনার তা শোভা পায় না। ভালো কথা, আপনি বিয়ে করেননি কেন? এ হতভাগাকে কে বিয়ে করবে বলো? টাকা পয়সা ঘর বাড়ির তো কষ্ট ছিল না। হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দে মোটর থেমে গেল। বাড়িতে এলাম নাকি? না, তা তো নয়, এই যে সামনেই ইডেন গার্ডেন। কিশোরী আমার দিকে চেয়ে হঠাৎ বললে, কেন মরতে গিয়েছিলেন? কেন নিজেকে হতভাগ্য বলছেন? বলুন, আপনার প্রাণে কি ব্যথা? বলুন, মিনতি করি, বলুন। বলে সজল চোখে আমার মুখের দিকে চেয়ে রইল। গাড়ির ভেতরের আলোয় তার চোখের জল মুক্তোর মতো জ্বলছিল। বড় গরম মনে হলো। শিরায় শিরায় আগুনের হলকা লাগায় শরীর ঘামতে লাগলো। জীবনে আর একটা ভুল করলাম। গলা বন্ধ আলোয়ান সব খুলে ফেললাম। একটা বিপরীত রূপশ্রী প্রকাশ হলো। প্রাকৃতিক খুঁড়ে কামানো সুন্দরী চকচকে মুখের এক হাত দূরেই আমার খুঁচা মার্কা ফ্যাশনেবল কাঁচি কাট দাড়ি। বিকট চিৎকারে হঠাৎ সুন্দরী সরে গেল। তারপরেই পুলিশ পুলিশ, চোর, গুন্ডা, বদমায়েশ বলে আমাকে আপ্যায়িত করতে লাগলো। নেমে যা গাড়ি থেকে, ছদ্মবেশে গুন্ডামি করতে এসেছিস শয়তান। বিভ্রাট করলো এই দাড়ি। আরও করতো। দূরে পুলিশকে আসতে দেখে গাড়ি থেকে নেমে প্রাণপণে ছুটলাম। পুলিশও, পাকড়ো পাকড়ো শালাকো। রবে পিছু নিল, কিন্তু ধরতে পারলো না, তাই রক্ষে। আলোয়ানটা সেই মেয়েটার কাছেই আছে, নিয়ে আসতে পারো দাদা। খুড়ো গাইলেন, আমার মনটি করিয়া চুরি, আলোয়ান খানি কেড়ে নিলে বধূ, আর তো দিলে না ফিরি। তারপর একদিন, এই সেরেছে, নারী নামের ঝুলি এখনো হয়নি খালি। না, আছে অনেক, তবে এইখানেই শেষ করব। বৃষ্টিটাও ধরে এলো, তোমার তামাকও ফুরিয়ে এলো। চাটুর্যে আরম্ভ করলেন, ওই কাগজে বিজ্ঞাপন দেখে হাজির হলাম এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে। প্রাইভেট টিউশনি খালি ছিল। ভদ্রলোকটি একেবারে দাড়ির সম্রাট। খুব ভরসা হলো। কথাবার্তায় জানলাম তার মেয়েকে রোজ সন্ধ্যায় 2 ঘন্টা পড়াতে হবে। মেয়ে এবার ম্যাট্রিক দেবে। মাইনের কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন, আপনার যা বিদ্যে বুদ্ধির নমুনা পেলাম, তাতে 5-7 টাকা দেওয়া চলে। ভালো কথা, আপনি কবি না গবি? কবি তো নয়, কিন্তু গবি অর্থটা বুঝলাম না। তিনি বললেন, পদ্য লিখে কবি হয়, আর গদ্য লিখে গবি হচ্ছে আজকাল। আপনার বোধহয় সে শক্তিও নেই। আগে না, কবিও নই, গবিও নই। জিজ্ঞাসা করলেন, উপন্যাস পড়েছেন কখানা? বিয়ে করেছেন কতবার? বললাম, ও দুটোর কিছুই করিনি। ধর্মশাস্ত্র কিছু পড়া আছে বটে। বেশ কথা,
কাল সন্ধ্যা থেকে কাজে আসবেন। রমলা আজ তার বন্ধু নরেন মিত্রের সঙ্গে বায়োস্কোপে যাবে কিনা তাই অবসর হবে না, কালই পড়া শুরু করবেন। রাস্তায় এসে ভাবলাম, এসব কাণ্ড কারখানা কী রে বাবা। হুড়ু খুড়ো গাইলেন, দুজন নীতি নীতি নব অনুরাগে। যাক, সময় মতো ছাত্রীর সঙ্গে দেখা হলো। পড়াবার ঘরে চুপ করে বসে ছাত্রীর রূপ চিন্তা করছিলাম। হঠাৎ 19 বছরের এক টুকরো আগুনের ফুলকির মতো রমলা আমার সামনে এসে ছোট একটি নমস্কার করে বললে, মাস্টার মশাই কতক্ষণ এসেছেন, ডাকেননি কেন? বললাম, বেশিক্ষণ নয়, এই ডাকবো ভাবছিলাম। সে বললে, আজ কিন্তু পড়বো না স্যার, মাথাটা একটু ধরেছে কিনা। বললাম, বেশ, তাহলে আমি এখন যাই, কাল আসব। না না, পড়বো না বলে আপনাকে যেতে দেবো ভাবছেন নাকি? তা হবে না, কোনো জ্ঞানের কথা আলোচনা করুন। বেশ, কি কথা বলো। খিলখিল করে হেসে রমলা বললে, আমি আপনাকে বলে দেব নাকি, যা ভালো লাগে তাই বলুন। জিজ্ঞাসা করলাম, তবু কোন বিষয়টা তোমার পছন্দ হয় বলো। সে বললে, আপনি উপন্যাস পড়েছেন তো, বলুন তো, প্রেম বড় না ধর্ম বড়? বললাম, উপন্যাস পড়িনি বটে, তবে তোমার এ প্রশ্নের উত্তর দিতে গেলে হিন্দুর ধর্ম পুস্তকের অভাব নেই তো। আমার মতে প্রেম ও ধর্ম আলাদা জিনিস নয়। ধর্মের প্রাণই প্রেম, কেউ বড় নয়, কেউ ছোট নয়। যে প্রকৃত ধার্মিক সে প্রেমিকও নিশ্চয়ই, আবার যে প্রেমিক সেও পরম ধার্মিক। গৌরাঙ্গ দেবী বলো আর রামকৃষ্ণ দেবী বলো, ঈশা মুসা, জরাথুস্ট্র, গৌতম বুদ্ধ, সর্বত্রই প্রেম ও ধর্মের মিলন হয়েছে। সে বললে, ওসব পণ্ডিতি প্রেম ধর্মের কথা বলছি না স্যার। এই যে উপন্যাসে সব প্রেমের গল্প আছে, প্রেমের জন্য লোকে ধর্ম, জাত, বয়স কিছু মানছে না। অল্প লেখাপড়া শিখে মেয়েরা সব বিদেশি নকল করে অবাধে পুরুষদের সঙ্গে হাসি তামাশা করছে, বায়োস্কোপ থিয়েটারে যাচ্ছে। যুবক যুবতীর এই যে অবাধ মেলামেশা, এ বিষয়ে আপনার কি মত? বিস্মিত হয়ে আমি তার মুখের দিকে চাইলাম। আধুনিক শিক্ষার মধ্যেও এমন প্রশ্ন আমার জীবনে কোনো স্ত্রীলোকের মুখেই শুনিনি। আর বললাম, এসব ঠিক প্রেম নয় রমলা, একে আকর্ষণ বা মোহ বলতে পারা যায়। এইসব আগুনে পুড়ে মরবার পথ ছাড়া আর কিছুই নয়। প্রকৃত প্রেম হলে জাত ধর্ম কিছুই থাকে না। কুকুরের সঙ্গে এক পাতে বসে খাওয়া চলে। জবন হরিদাসকে আজও বৈষ্ণবেরা মাথায় করে রেখেছেন। উপন্যাসের প্রেম আর এ প্রেম এক বলা যায় না। রমলা নীরবে কি ভাবতে লাগলো। উপন্যাস সে অনেক পড়েছে জানলাম, কিন্তু তার ওই একটা সমস্যায় এসে মীমাংসা করতে চায়। মনের বাঁধনহীন গতিতে ছুটে যাওয়া ভালো কি মন্দ, তাই তার প্রশ্ন। তার রমলার মনোভাবের কারণ কয়েকদিনে আমি আন্দাজ করে নিয়েছিলাম। ব্রাহ্মণ কন্যা সে, নরেন মিত্রের সঙ্গে মেলামেশায় মনে তার বেশ দাগ লেগেছে। জাতের বাঁধন তার বুকে বড় ব্যথা দিচ্ছে। একদিন হঠাৎ সে জিজ্ঞেস করল, জাত জাত করেই আপনি ব্যস্ত স্যার, বলতে পারেন কি কেন বামুনের ছেলে কায়েতের মেয়ের বিয়ে হবে না? জাতের গণ্ডি? কে এই গণ্ডি দিয়েছে? কেন আমরা এই নিয়ম মানব? পুরাকালে ব্রাহ্মণে কি শূদ্রাণী বিবাহ করেনি? বলুন, উত্তর দিন। মহা সমস্যা, কি উত্তর দেওয়া যায় ভাবছিলাম, কিন্তু রমলা নিজেই আবার বলতে লাগলো, আজকালকার এইসব উপন্যাস পড়েছেন, স্পষ্টই এইসব লেখকেরা আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আপনি কি বলতে চান এরা সব মূর্খ, আর আপনি বারবার ফেল করে জ্ঞানের ভিত্তি পাকা করেছেন? মানুষ বড় না তার জাত বড়, প্রাণ আগে না কুসংস্কার আগে? বললাম, তুমি তাহলে বলতে চাও বামুনের মেয়ের সঙ্গে কায়েতের ছেলের বিয়ে হলে দোষের হয় না? এই ধরো নরেন মিত্রের সঙ্গে যদি তোমার বিয়েটা হয় তো সেটা... আমায় আর কথা শেষ করতে হলো না খুড়ো। বারুদে আগুন পড়ার মতো রমলা হঠাৎ গর্জে উঠল, সাবধান মাস্টার মশাই, এরকম ব্যক্তিগত কথা তুলে ছোট লোকের মতো ব্যবহার করবেন না। ভেবেছিলাম জ্ঞান বুঝি কিছু আছে, কিন্তু দেখছি মগজে গোঁড়ামি আর ভণ্ডামি ছাড়া বেশি কিছুই নেই। একরাশ দাড়ি থাকলেই জ্ঞানী হয় না মানুষে,
হঠাৎ বলে ফেললাম, দাড়ি তোমার বাবারও আছে রমলা। বটে, এত দূর? বাবার সঙ্গে তুলনা করবার ধৃষ্টতা রাখেন? গরিব বলে এতদিন আপনাকে অনুকম্পা দেখিয়ে এসেছি, এখন দেখছি সেটা আমাদেরই অপরাধ। ভেবেছিলাম আপনি ভদ্রলোক, কিন্তু কোনো শিক্ষিতা মহিলার কাছে একমুখ জঙ্গল নিয়ে যে কোনো ভদ্র যুবক আসে না, আসতে পারে না, এটা আমাদের আগেই জানা উচিত ছিল। যাক, কাল থেকে আর কষ্ট করবেন না, বাবাকে আপনার হিসেব মিটিয়ে দিতে বলবো। ঝড়ের মতো বেগে রমলা বার হয়ে গেল। কি আর করি, ওই দাড়িতে হাত বুলোতে বুলোতে আমিও রাস্তায় দাঁড়ালাম। দাড়ির অমর্যাদায় প্রাণে বড় আঘাত লাগলো। এই সংসারে দাড়ির মূল্য নারী কি বুঝবে? বন্ধুর পিঠ চাপড়ে খুড়ো বললেন, দাড়িরও লাগিয়া নারী হারাইয়া কিনিলে আনাড়ি নাম। রাখাল চট্ট হেসে বললেন, তা যা বলো ভায়া, এ হচ্ছে আমার রক্ষা কবচ। নারীর ছল, চাতুরি, মায়া, মোহ, নাকে কান্না আর গয়নার বায়না থেকে বাঁচবার এমন অস্ত্র আর নেই। দাড়ির জোরেই চিরকুমার রয়ে গেলাম, আর মা মারা যাবার পর লোটা কম্বল সম্বল করলাম। হরি হে, তোমার কৃপায়, বলে খুড়ো হাই তুললেন।